ভোটের দিন, বহু অপেক্ষার পর আজ কাঙ্ক্ষিত দিন। আজ এবং আবরারের অক্লান্ত পরিশ্রমের ফলাফল আজ প্রকাশিত হবে। ইতিমধ্যে দুই দলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এখন সকাল 10টা, কিছুক্ষণ আগেই ভোটের কার্যক্রম শুরু হয়েছে। আজ এবং আবরার সকাল 8টা থেকে ভোট কেন্দ্রে উপস্থিত। সাধারণ জনগণ এক এক করে ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে। ভোটের ফল প্রকাশিত হবে বিকেল 4টায়। আজ এবং আবরার মুখোমুখি বসে আছে অফিস রুমে। অপেক্ষা তাদের জয় ঘোষণার। আজ পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, খয়েরি রঙের মুজিব গটি, হাতে সবসময়ের মতো রিচার্ড মাইলের ঘড়ি, পায়ে কালো জুতো, চুলগুলো সুন্দর করে পরিপাটি করে রাখা, চোখ মুখে এক অন্যরকম গম্ভীরতা। আজকে দেখে প্রফেশনাল একজন রাজনীতিবিদ মনে হচ্ছে। আবরারের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, গায়ে সবসময়ের মতো কালো পাতলা চাদর, হাতে রোলেক্সর ঘড়ি, পায়ে কালো জুতো, চুলগুলো সুন্দর করে সেট করা। আবরারের মুখে ও গম্ভীরতা। আজ আবরার মুখোমুখি বসে থাকা সত্ত্বেও কেউ কারো দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছে জন অপরিচিত লোক একসাথে এক রুমে রয়েছে। আজের পাশে এরশাদ দাঁড়িয়ে আছে, আর আবরারের পাশে মোর্শেদ দাঁড়িয়ে আছে। কথা আজ রোজা রেখেছে। রোজাটা মূলত আবরারের জন্যই রাখা। আজ আবরারের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। কথা এই কয়েকদিন বেশ ভালো করে বুঝতে পেরেছে আবরারের জন্য রাজনীতিটা ঠিক কতটা মূল্যবান। তাই তো সে আজ সারাদিন রবের কাছে আবরারের জয়ের জন্য প্রার্থনা করে যাচ্ছে। বিকেল 4, সিলেট -3 আসন থেকে এবার এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন এবারের নমিনি প্রার্থী আল খান। প্রায় সকল টিভি চ্যানেলে উক্ত সম্প্রচারটি প্রকাশিত হচ্ছে। রাস্তায় দলে দলে আয়াজের জয়ের মিছিল বের হয়েছে। সকলের মুখে আয়াজের জয়ধ্বনি। আজ আর আবরার মুখোমুখি দাঁড়িয়ে আছে। আয়াজের মুখে এক অন্যরকম হাসি লেগে আছে, কিন্তু আবরারের ভাবমূর্তি বোঝা যাচ্ছে না। আজ এবার মিষ্টি হেসে আবরারের উদ্দেশ্যে শুধালো, আমাকে স্বাগতম জানাবেন না আবরার ফায়াজ খান? অন্য কিছু না ভাবেন, অন্তত বিপক্ষ দল ভেবে স্বাগতম তহ জানাতেই পারেন। আজের কথায় আবরারের চোখ মুখ গম্ভীর হয়ে উঠল। আজ এবার এরশাদের দিকে আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কত ভোটে আমরা আবরার? ও সরি, বিপক্ষ দলকে হারালাম রে এরশাদ। এরশাদ একবার আজ আরেকবার আবরারের দিকে তাকিয়ে হাসি মুখে বলে উঠল, ভাই 2-1 ভোট না, গুনে গুনে 500 ভোট আমরা বিপক্ষ দল থেকে বেশি পেয়েছি। আজ এরশাদের কথা শুনে এবার আবরারের দিকে বাঁকা হেসে বলে উঠল, দেখলি তো আবরার, রাজনীতিতে সবসময় শান্ত মাথায় কাজ করতে হয়। অতিরিক্ত কথা বা কাজ কোনোটাই রাজনীতিতে যায় না। যেই দুটোই তুই করেছিলি। একটা কথা কি জানিস, সত্যের সবসময় জিত হয়। আয়াজের কথা শুনে আবরার আয়াজের একদম সামনে এসে হিসহিসিয়ে বলে উঠে, আমার এতটাও খারাপ দিন আসেনি যে এখন তোর থেকে রাজনীতি সম্পর্কে জ্ঞান নিতে হবে। আর আজকের জিতটা নিয়ে এত মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। জীবনে মাত্র একবার কিছু পেয়ে এত লাফালাফি করিস না। মনে রাখিস, তোর জীবনপঞ্জির বেশিরভাগ জায়গা এখনো অপূর্ণ, কারণ তোর জীবনের প্রাপ্তির পাতাগুলো প্রায়ই শূন্য। কথাগুলো বলে আবরার সেখানে আর এক মুহূর্তেও দাঁড়ালো না, বেরিয়ে পড়ল পার্টি অফিস থেকে। আবরারের এমন কথা শুনে আয়াজের মুখে হাসি ঝুলে আছে। আয়াজের পাশে থাকা এরশাদ বুঝতে পারছে আয়াজের এই হাসির পিছনে কত ব্যথা লুকিয়ে আছে। জমিদার বাড়ি। এতক্ষণে সকলে জেনে গেছে ভোটের ফলাফল সম্পর্কে। এতেই জমিদার বাড়িতে নেমে এসেছ শোকের ছায়া। জমিদার বাড়ির সকল সদস্য ড্রয়িং রুমে টিভির সামনে উপস্থিত ছিল, ভোটের ফলাফলের আশায়। সবার সাথে কথাও উপস্থিত ছিল সেখানে। খবরের চ্যানেলগুলোর হেডলাইনে যখন আবরারের পরিবর্তে আয়াজের নাম ভেসে উঠল, ঠিক সেই মুহূর্তে সকলে চোখে মুখে বিষাদ নেমে এলো। আবরারের মা কান্না করে দিলেন, কারণ সে জানতেন আবরারের কাছের রাজনীতি মানে তার জীবন। আজ এত এত পরিশ্রমের পর আবরারের এই পরিণতি মোটেও গ্রহণযোগ্য নয়। সবার মাঝে একজন ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছে, মনে মনে কষে যাচ্ছে কোনো এক অজানা খেলা। কথা ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে, মনের মধ্যে বয়ে যাচ্ছে এক অজানা ঝড়। আবরারের জন্য তার ভীষণ চিন্তা হচ্ছে। লোকটা যে এখন ভেঙে পড়েছে তা কথা অনুভব করতে পারছে। কথার মন চাচ্ছে ছুটে গিয়ে আবরারের কাছে চলে যেতে, আবরারের সব দুঃখগুলো তার কাছে ভাগ করে নিয়ে নিতে। আদিত্যপুর গণকবরস্থান। আজ দাঁড়িয়ে আছে তার প্রিয় দুই মানুষের কবরের সামনে। আজের মুখে আজ অন্যরকম হাসি খেলা করছে। আজ বেশ অনেকক্ষণ যাবৎ কবর দুটোর দিকে তাকিয়ে আছে।
এরশাদ কবরস্থানের বাহিরে গাড়িতে হেলান দিয়ে আয়াজের দিকেই তাকিয়ে আছে। এরশাদ আজ প্রায় 7-8 বছরের মতো আয়াজের সাথে আছে। এর মধ্যে সে কখনোই আয়াজকে ভেঙে পড়তে দেখেনি, কখনো মন খারাপ করে থাকতে দেখেনি। আজ মাঝে মাঝে ভাবে, সে যদি আয়াজের জায়গায় থাকতো তাহলে কি সবকিছু হাসি মুখে মেনে নিতে পারত। পরিবারহীন একজন মানুষ, যাকে প্রতিটা পদে পদে এক প্রকার লড়াই করে চলতে হয়। নিজের প্রাণপ্রিয় বন্ধুর কাছ থেকে সব সময় লাঞ্ছনা পেতে হয়। শত্রু দল সব সময় মুখিয়ে থাকে আয়াজের ক্ষতি করার জন্য। আয়াজের দাদুর অনেক বড় ব্যবসা রয়েছে। দেশের ভিতর ও বাহিরে উভয় জায়গায় ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজ সেই ব্যবসা দেখার পাশাপাশি রাজনীতি করছে। আজ এই কয়েক মাস আজকের এই সাফল্যের জন্য যে ঠিক কতটা পরিশ্রম করেছে তা শুধু এরশাদ জানে। এরশাদ আজের অতীত সম্পর্কে সব জানে না, আংশিক জানে। আবরার যেদিন প্রথম আজকে আজের মায়ের জারজ সন্তান বলেছিল সেদিন এরশাদ বেশ অবাক হয়েছিল। এরশাদ এই বিষয়ে আজকে জিজ্ঞেসও করেছিল, কিন্তু আজ এরশাদের প্রশ্নের উত্তর দেয়নি। শুধু বলেছে সময় হলে তাকে আজ সব জানাবে। এরপর থেকে এরশাদ আজকে আর কখনো এই বিষয় নিয়ে জিজ্ঞেস করেনি। আজ এক ধ্যানে কবর দুটো দিকে তাকিয়ে নীরবতা ভেঙে শুধালো। প্রতিশোধের প্রথম ধাপ পার করে ফেললাম মা। মোমার মানিক আজ এমপি হয়েছে। মোমার খুশি লাগছে মা। আজ প্রথমবার আবরারকে হারিয়ে আমার বেশ ভালো লাগছে। এখন তুমি বলতে পারো, বন্ধুকে হারিয়ে খারাপ লাগছে না আমার। না মা, বিশ্বাস করো, আমার একটুও খারাপ লাগছে না। আর বন্ধু, কে বন্ধু? আমার তো কোনো বন্ধু নেই। কিছুক্ষণ থেমে, আমার জীবনে কেউ নেই মা। আমি একা। আমি যেভাবে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে একাই এসেছিলাম, ঠিক সেইভাবে একাই এই পৃথিবী ছেড়ে চলে যাব। মাঝে যাদের সাথে দেখা হয়েছে তারা সকলে ছিল এক মরীচিকা মাত্র। আবার ও বেশ কিছুক্ষণ থেমে, কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনে হুট করে একজনের সাথে দেখা হয়ে গেল মা। এখন মনে হচ্ছে তাকে ছাড়া আমি অসম্পূর্ণ। অল্প দিনের পরিচয়, কিন্তু মনে হয় আমি কত জনম জনম ধরে তাকে চিনি। হুট করে সে আমার পুরো মন জুড়ে বসবাস করা শুরু করে দিয়েছে। আমি কি করব মা? আমি আমি কিছুই বুঝে উঠতে পারছি না। জীবনে কি আবার কাউকে বিশ্বাস করা উচিত? আবার কাউকে ভালোবাসা উচিত? সে কি অন্যদের মতো আমাকে ছেড়ে যাবে না, নাকি থেকে যাবে সারা জীবন আমার কাছে? আবার ও কি জীবনকে একটা বার সুযোগ দিব মা? আজ তার কথা বলা শেষ করার সাথে সাথে হঠাৎই এক দমকা হাওয়া এসে আজের শরীর ছুঁয়ে দিল। আজের মুখে মুচকি হাসি ফুটে উঠল। তোমার ইশারা বুঝতে পেরেছি মা। পরের বার তোমার মানিকের বউকে সাথে করে নিয়ে আসবো মা। আজ আসি, ভালো থেকো। কথাগুলো বলে আজ সেখানে থেকে চলে গেল। রাত 10টা। আবরার কুশিয়ারা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। হাত দুটো পিছনে বেঁধে নদীর স্রোতের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আবরার নদীর স্রোতের দিকে তাকিয়ে নিজের জীবনের হিসেব মিলাতে ব্যস্ত। সে বুঝে উঠতে পারছে না যে আজ তার জায়গায় আজ জয় হলো, কিন্তু এতে তার বিন্দু মাত্র ও কষ্ট হচ্ছে না। তার তখন নিজের পরাজয়ে কষ্ট পাওয়া উচিত ছিল, কিন্তু কেন কষ্ট হচ্ছে না? আবরারের ভাবনার মাঝেই মোর্শেদ আবরারের পাশে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে মোর্শেদ বলে ওঠে, ভাই, একটা কথা জিজ্ঞেস করব। আবরার মোর্শেদের কথা শুনতে পেয়ে আগের ভঙ্গিতে থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, হুম কর। মোর্শেদ একটু ইতস্তত নিয়েই বলে উঠল, ভাই, আপনার সাথে আমি আছি আজ প্রায় 8 বছর হতে চলল। এই 8 বছর ধরে আপনাকে যতটুকু চিনতে পেরেছি তাতে আমার মনে হয়েছে রাজনীতিকে আপনি আপনার জীবন থেকেও বেশি ভালোবাসেন। তাহলে আজ কেন নিজের স্বপ্নকে হারিয়ে এভাবে শান্ত আছেন? না মানে ভাই, ক্ষমা করবেন। আপনাকে এভাবে দেখে আমার ভীষণ খারাপ লাগছে। আবরার মোর্শেদের কথা শুনে মৃদু হেসে নদীর স্রোতের দিকে তাকিয়ে বলে উঠল, আমার হারে তোর খারাপ লাগছে মোর্শেদ, কিন্তু আমার কেন খারাপ লাগছে না বলতে পারিস? আজ জিতে গিয়েছে মোর্শেদ, আমি হেরে গিয়েছি। তাতে তো আমার আজের উপর ক্ষোভ জন্মানোর কথা ছিল, কিন্তু আমার তেমন কোনো অনুভূতিই হচ্ছে না। এর কারণটা কি বলতে পারিস মোর্শেদ? আবরারের কথা শুনে মোর্শেদ এবার ইতস্তত করে শুধালো, তাহলে কি ভাই, আপনি মানে আপনি কি আজও আজ খানকে বন্ধু হিসেবে ভাবেন? মোর্শেদের কথা শুনে আবরারের চেহারা গম্ভীর হয়ে ওঠে। আবরার কিছুটা ক্ষোভ নিয়ে বলে ওঠে, বন্ধু? তাও আবার আজকে? যেই বন্ধু আমার পিঠ পিছনে ছুরি মেরেছে তাকে বন্ধু ভাবব? যার কারণে আমার নূপুরের আজ এই অবস্থা, যার কারণে আমার নূপুর প্রায় 1 মাস কোমাতে ছিল,
যার কারণে আমার নূপুর আজ মানসিক ভারসাম্যহীন, যার কারণে আমার নূপুরের স্মৃতি থেকে আমাদের ভালোবাসার মুহূর্তগুলো মুছে গিয়েছে। আমার নূপুরের মেমোরি লস হয়েছে। তাকে বন্ধু ভাবব, নাকি তাকে বন্ধু ভাবব যার কারণে? কথাটা বলতে গিয়ে আবরারের গলা কেঁপে উঠল, যার কারণে আমার নূপুর কোনোদিন অমাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারবে না। আবরারের কথা শুনে মোর্শেদ মাথাটা নিচু করে রেখেছে। আর আবরার অসীম সীমানায় নিজের নজর বন্দি করে রেখেছে। বেশ কিছুক্ষণ নীরবতার পর আবরার ভাঙা গলায় শুধালো, সেদিন নূপুরকে হাসপাতালের নিয়ে যাওয়ার পর ওর খুবই করুণ অবস্থা ছিল। ডক্টর বলেছিল ওর শরীর থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। ওর বাঁচার সম্ভাবনা মাত্র 10%। শরীরের বেশ সেন্সিটিভ জায়গায় বেশ ক্ষতি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও সেন্সিটিভ জায়গায় অত্যাধিক ক্ষতের কারণে। হঠাৎই আবরার চুপ হয়ে গেল। মোর্শেদ আবরারের দিকে তাকিয়ে দেখতে পেল আবরারের মুখটা মলিন হয়ে আছে। আবরার কাঁপা কাঁপা গলায় শুধালো, অতিরিক্ত রক্তক্ষরণ ও সেন্সিটিভ জায়গায় অত্যাধিক ক্ষতের কারণে আমার নূপুর মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। জানিস মোর্শেদ, নূপুরকে নিজের ভালোবাসার প্রমাণ দিতে সবার গোপনে বিয়ে করেছিলাম আমরা। বিয়ের পর সকলের অজান্তেই আমরা দুজন ছোট্ট একটা সংসারও সাজিয়েছিলাম। যেদিন কাজের চাপে নূপুরের কাছে যেতে পারতাম না, সেদিন পাগলিটা আমাকে দেখার জন্য আমার রুমের বেলকনি সংযুক্ত পাইপ বেয়ে আমার রুমে আসতো। আমি কত করে না করতাম এমন না করার জন্য, যদি কোনো দুর্ঘটনা ঘটত তখন। কিন্তু পাগলিটা হাসিমুখে বলতো, আমাকে না দেখলে নাকি ওর বুকটা খুব পুড়ে। কত শত রাত জেগে আমরা আমার বেলকনিতে চাঁদ দেখতে দেখতে রাত কাটিয়েছিলাম। নূপুর বারবার বলতো, আমাদের দুনিয়া আলো করে, আমাদের ভালোবাসা পূর্ণ করে একটা ছোট্ট পরী আসবে আমাদের ঘরে। কত শত কল্পনা করত বাচ্চার জন্য। আর আমি শুধু মুগ্ধ নয়মে আমার শ্যামবতীর দিকে তাকিয়ে থাকতাম। কথাগুলো বলে আবরার বেশ কিছুক্ষণ নীরব রইল, হয়তো নিজেকে সামলাচ্ছে। মোর্শেদ করুণ চোখে আবরারের দিকে তাকালো। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আবরার বলল, আমার শ্যামবতীর জীবনে অনেক কষ্ট করেছে রে মোর্শেদ। তাই তো আমি আমার শ্যামবতীকে পৃথিবীর সমস্ত সুখ দিতে চাই। নূপুরের চিকিৎসা চলছে। ডক্টর বলেছে ওকে সব সময় হাসি খুশি রাখতে। তাই তো আমি ওই কালো দিনের কথা ওকে কখনো জিজ্ঞেস করিনি। মোর্শেদ আবরারের কথা শুনে হঠাৎই বলে উঠল, ভাই, আমি বিশ্বাস করি যে আপনি যা করেন তা ভেবে চিন্তে করেন। কিন্তু কিন্তু কি কিন্তু আপনার কি মনে হচ্ছে না একজনের জীবন বাঁচাতে আরেকজনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন? কথাকে কি এসবে না টানলে হতো না? মানে ওর জায়গায় অন্য কোনো মেয়ের সাথে এমন করতেন? টাকা ছড়ালে এমন অহরহ মেয়ে জোগাড় হয়ে যাবে ভাই। কথা মেয়েটা বেশ নিষ্পাপ। উদ্ধৃতি চিহ্ন। মোর্শেদে কথা শুনে আবরার একটা দীর্ঘশ্বাস ছাড়ল। জানিস কেন আমি এসবের জন্য কথাকে বেছে নিয়েছি? কারণ কথা সবসময় আমার আশেপাশে থাকবে। ওর সবসময় খেয়াল রাখতে পারবো। শত্রুরা চাইলে ও ওর ক্ষতি করতে পারবে না। কারণ ও সবসময় আমার চোখের সামনেই থাকবে। আর শত্রুদের এতটাও ক্ষমতা হয়ে ওঠেনি যে ওরা জমিদার বাড়িতে ঢুকে কথার ক্ষতি করবে। আবরারের কথা শুনে মোর্শেদ মাথা নাড়াল। পর মুহূর্তেই কিছু মনে পড়তে আবরারকে জিজ্ঞেস করল, কিন্তু ভাই, কথা যে আপনাকে ভালোবাসে, আপনি যখন সব সত্য ওকে বলবেন, তখন তো ও অনেক কষ্ট পাবে। ও এসব মেনে নিতে পারবে না ভাই। মোর্শেদের কথা শুনে আবরার এবার গম্ভীর কণ্ঠে শুধালো, সে সব পড়ে ভাবা যাবে মোর্শেদ। এখন আমার প্রথম কাজ হচ্ছে আমার নূপুরকে বাঁচানো। আর তোকে এখন যা যা বলবো সব মনোযোগ দিয়ে শুনবি। এই খেলার শেষ সময় হয়ে আসছে। আজের থেকে নূপুরকে বাঁচাতে এই শেষ খেলা খেলব। তারপর আবরার এবং মোর্শেদের বেশ কিছুক্ষণ কথোপকথন হলো। সকাল 10টা। জমিদার বাড়ির সকল সদস্য বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত। সকলের চোখে মুখে অস্থিরতার ছোঁয়া। কেনই বা অস্থির হবে না? কাল যে জমিদার বাড়ির বড় ছেলে আবরার ফাজ খান সারা রাত বাড়িতে আসেনি। আজ সকালে হঠাৎই জাফর আলী খানকে ফোন দিয়ে বাড়ির সকল সদস্যকে ড্রয়িং রুমে উপস্থিত থাকতে বলল সে। সবার সাথে তার নাকি কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। সকলে ভেবে পাচ্ছেন না আবরার কি এমন কথা বলবে যার জন্য সকলকে উপস্থিত থাকতে বলেছে। আর আবরার বলেছে, সকলের মাঝে যেন কথাও উপস্থিত থাকে। কথার নাম শুনে বাড়ির বড় এবং ছোট্ট গিন্নি বেশ রেগে আছেন। আবরারের মা তোহ আবরারের উপর বেশ রেগে আছেন। কেন আবরার,
কথার কথা হাইলাইট করে উল্লেখ করল। জমিদার বাড়ির সকলের চিন্তার মাঝে সদর দরজা দিয়ে আবরার প্রবেশ করে। আবরারকে বেশ সতেজ দেখাচ্ছে। আবরার ড্রয়িং রুমে এসে সকলের দিকে একবার তাকালো। উপস্থিত সকল বেশ উৎকণ্ঠা নিয়ে আবরারের দিকে তাকিয়ে আছে। আবরার ধীর পায়ে হেঁটে জাফর আলী খানের সামনে গিয়ে দাঁড়ালো। জাফর আলী খান সোফায় বসেছিলেন। আবরার হাঁটু গেড়ে জাফর আলী খানের সামনে বসল। আবরার জাফর আলী খানের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নরম গলায় শুধালো, দাদু, তোমার কাছ থেকে আজ পর্যন্ত আমি কিছুই চাইনি, কিন্তু আজ চাইছি। আশা করি তুমি আমার আবদারটা রাখবে। জাফর আলী খান হাসিমুখে আবরারের দিকে তাকিয়ে শুধালেন, অবশ্যই রাখবো দাদু ভাই, বলো তুমি কি চাও। আবরার নিজেকে ধাতস্থ করে কথার দিকে তাকিয়ে নরম গলায় শুধালো, আমি তোমার কথা মনিকে চাই দাদু। আমি কথাকে বিয়ে করতে চাই।